আমার নাম এনামুল। আমি একজন গরিবের ছেলে। আমার বাবা পেশায় একজন চপ বিক্রেতা। তিনি বাজারের একটা কোনায় হাটের দিনে এবং অন্যান্য স্বাভাবিক দিনে চপ বিক্রি করে ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করেছেন, এবং তার সঙ্গে আমিও তার পেশায় যুক্ত হয়ে গেলাম। মানে হচ্ছে, ছোটবেলা থেকেই আমরা বেশ দরিদ্রতা দেখে বড় হয়েছি। মোট 6 ভাই বোনের পরিবার আমাদের ছিল। আমার বড় ভাই যে ছিল, শুরুতে আমার বড় ভাই আমার আব্বার সঙ্গে এই কাজগুলো করতেন। সাধারণত হাটের দিনগুলোতে আমাদের ওইখানে চপ, সিঙ্গারা এবং এই ভাজা পোড়া জিনিসগুলো বেশি বিক্রি হতো। আমি ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে গিয়ে এরকমভাবে বসে থাকতাম। হয়তো তেমন কিছু বুঝতাম না তখন, আমি শুধু খেতাম আর আমার আব্বা এগুলো বিক্রি করতেন। ছোটবেলায় যখন আব্বার সঙ্গে যেতাম তখন আব্বা অস্থায়ী একটা দোকান নিয়ে বসতেন, ভ্যানে করে সমস্ত কিছু নিয়ে যেতেন এবং সেখানে বিকেলের যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকুতে তিনি বিক্রি করতেন। বেশি বিক্রি হতো আমাদের হাটের দিন ছিল সোমবার। সেই সোমবারের দিন আমি সোমবারের দিনই আব্বার সঙ্গে যেতাম, টুকটাক হেল্প করতাম। আর আমার বড় ভাই এবং আমার আব্বা এই কাজগুলো করতেন ওই সময়টাতে। তো আমি ছোটবেলা থেকেই এইগুলো দেখে আসছি। ক্লাস 6 পর্যন্ত পড়ার পরে আমার আর তেমন পড়াশোনা করা কন্টিনিউ করা হয়নি, কারণ ওই সময় আব্বা মারা গেলেন। আর আমার যে বড় ভাই ছিল তিনি শহরে চলে গেলেন চাকরি করার জন্য। তিনি আর এইগুলো তেমন দেখতে চাইলেন না। আব্বা মারা যাওয়ার পরে বেশ কয়েকদিন আমার বড় ভাই এটা চালিয়েছে। আমার বড় ভাইয়ের সঙ্গে যেতাম, তাকে হেল্প করতাম। মানে আগে যেরকম বড় ভাই আব্বাকে হেল্প করতো, এখন আমি আমার বড় ভাইকে হেল্প করা শুরু করলাম। তো এক পর্যায়ে আমার আব্বা যখন মারা যায়, ওই সময় ওইখানে একটা অস্থায়ী দোকান, মানে হচ্ছে গিয়ে অল্প একটু ছাপড়া মতো দোকান ছিল। পরবর্তীতে আমার বড় ভাই সেখানে একটা ছোটখাটো দোকান বসিয়েছিল, মানে সবকিছু থাকতো, কিন্তু আমরা মোটামুটি টুকটাক যা আনার সেগুলো বাড়িতে নিয়ে চলে আসতাম। তো এরকম করেই আমি ছোটবেলা থেকেই এই চপের ব্যবসার সঙ্গে যুক্ত আর কৃষি কাজ করতাম বাড়িতে। আমার ছোটবেলা থেকেই এরকমভাবে চলাফেরা। তো মূলত ঘটনা যেদিনকে ঘটে সেদিনকে থেকে আমি বলছি, আমি আমার আগের কাহিনীটুকু বলে নিলাম। তো যাই হোক, আমি ওইখানে তখন নিয়মিত চপ বিক্রি করি। আমার বয়স তখন 19-20 বছর। আমি মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করতাম, আর যেদিন মূলত মাঠে বেশি কাজ থাকতো সেদিনকে আমি বাজারে যেতাম না। এরকম করেই আমাকে সকলে টুকটাক এরকমভাবে চিনতো, কারণ হচ্ছে আমার অন্য কোনো পেশার কোনো যোগতা ছিল না। আমি যে কোনো কাজ করে খাবো বা অন্য কোনো পেশায় যুক্ত হব, সেরকম কোনো অভিজ্ঞতা আমার ছিল না। ছোটবেলা থেকে আব্বার কাছ থেকে এগুলোই শিখে এসেছি, সেহেতু এগুলোই আমার পেশা হিসেবে তখন যুক্ত হয়ে গেল। আমার বয়স তখন 19-20 বছর যখন আমার সঙ্গে ঘটনাটি ঘটে। তো সেদিন ছিল হচ্ছে গিয়ে হাটবার। তো হাটের দিন এমনিতেই আমরা 11টা-12টা পর্যন্ত থাকি হাটের জমজমাট বুঝে। তো আমাদের ওই হাটের গ্রামের হাটটা হচ্ছে গিয়ে 4-5 গ্রাম থেকে এখানে এসে হাট বসতো, এবং হাটের দিনগুলোতে একটু বেশি ভিড় এবং জমজমাট হতো। তো ওই টাইমটাতে আমার একাই সকল কিছু সামাল দিতে হতো, তবে তাতে করে কোনো সমস্যা হতো না। ততদিনে আমি এইসব কাজে এক্সপার্ট হয়ে উঠেছি। তো হাটের দিন আমি প্রায় 11:30 পর্যন্ত চপ বিক্রি করলাম। ততক্ষণে হাট প্রায় খালি হয়ে গিয়েছে। আর হাট থেকে আমার বাড়ি খুব বেশি দূরে ছিল না, 2 কিলোমিটার রাস্তা। তো আমি যে ভ্যান নিয়ে আসতাম, সেই ভ্যানে করে আবার সমস্ত কিছু নিয়ে যেতাম। তো ততদিনেও আমাদের ওই দোকানটা আর কি ওরকমভাবে একটা পুরোপুরি দোকান নিয়ে যে বসা সেরকম বসিনি। ওইখানেই ওই বট গাছের পাশে একটা ছাপড়া মোটর তুলে সেখানে বিক্রি করতাম। তো এটাই ছিল হচ্ছে গিয়ে আমার ওইখানে দোকান। তো পরবর্তীতে পরিকল্পনা ছিল যে এখানে একটা দোকান নিয়ে তারপর আমি এগুলো করব, কারণ এই পুরো বাজারের ভিতরে আমার এই চপ, সিঙ্গারা বা ভাজা পোড়া যা বিক্রি করতাম, সাথে মিষ্টি ছিল, নিমকি ছিল, এই জিনিসগুলো যা বিক্রি করতাম তা সব বেশি ভালো চলতো আমার এখানে। তো এক প্রকার হাটের দিন সব বিক্রি হয়ে যেত এবং বেশি নিয়ে আসতাম। তো আমি ওইগুলোর সাথে মিষ্টিও বিক্রি করতাম, বিশেষ করে হচ্ছে গিয়ে এই যে নোনতার নিমকি, তারপরে মিষ্টি নিমকি, এই জিনিসগুলো বিক্রি করতাম। তো সবই চলতো আমার দোকানে। তো ওই দিনকে প্রায় 11:30 পর্যন্ত আমি সব বিক্রি করলাম। তো নিমকি তো বিক্রি হতো না, থেকে যেত, পরের দিনে এনে আবার বিক্রি করা যেত। তো ওই দিনকে হচ্ছে হাট শেষ হয়ে গেল, 11:30 বাজে। তখন একজন কাস্টমার ছিল, আর হাটের অধিকাংশ দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো আমিও তখন চুলা টুলা বন্ধ করে দিয়ে সব গোটাতে শুরু করলাম। তো আমার এই পাশটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছে, মানুষজনের আনাগোনাও খুব কম, যাচ্ছে না আসছে না। তো প্রায় 12টা হবে রাত। তখন হচ্ছে আমি দোকান প্রায় গুটিয়ে ফেলেছি। আমার যে ভ্যান ছিল, ভ্যানে আমি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। তো ওই মুহূর্তে রাস্তার ওই পাশ থেকে, মানে হচ্ছে আমাদের হাটের পাশে আবার ছোট একটা নদী আছে, মানে খাল মতো একটা বয়ে গিয়েছে। তো ওই পাশে ছোট একটা ব্রিজ আছে। তো আমি খেয়াল করলাম সেই ব্রিজের ওপর দিয়ে একটা অদ্ভুত দেখতে বাহন আমার যে দোকান ছিল, দোকানের কাছে এসে থামলো। বাহনটা হচ্ছে গিয়ে 5 চাকার একটা বাহন,
সাধারণত 5 চাকার কোনো বাহন আমি কখনো দেখিনি। সামনে হচ্ছে গিয়ে এমন ছোট করে 2 চাকা দেওয়া, মানে এক চাকা আর আরেক চাকার দূরত্ব হয়তো 1 হাত হবে এতটুকু, আর পেছনে হচ্ছে 3 চাকা। তো এরকম গাড়ি সত্যি আমি জীবনে কোনোদিন দেখিনি, এরকম একটা গাড়ি। এবং গাড়ির বাইরের অংশ মনে হচ্ছিল কোনো কাঠ বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা। তো সেই গাড়িটার ডিজাইনও ছিল বেশ অদ্ভুত। তো সেখান থেকে একটা লোক নামলো। তো সেই লোকটা নেমে হচ্ছে গিয়ে একটা ওইখানে ছিল, পিছনের যে গেট ছিল সেই গেটটা খোলার পরে একটা মহিলা ওইখান থেকে নামলো। তার পরনে হচ্ছে গিয়ে সাদা রঙের এক ধরনের জামা পরা, এবং আমি সত্যি বলছি এরকম জামা পরা বা এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি। তো ওই রাত্রেবেলা ওইখানে এরকম একটা গাড়ি থেকে আসলো, এরকম একজন গাড়ির ভিতরে ড্রাইভার আবার আছে সামনে, আবার পিছনে একজনকে নামিয়ে দিচ্ছে। তো ওইটা দেখে তখন আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আমি এদিকে আর নজর দিলাম না, নামলে নামক যা ঘটে করুক। আমি তখন টাকা গুনছিলাম, কত টাকা কি হলো হিসাব টিসাব করছিলাম। হিসাব করে একবারে ভ্যান নিয়ে বেরিয়ে যাব। এমনিতে শুক্রবার দিন, সোমবারের দিন একটু বেশি ভিড় হয়, তো ওই 12টা-1টা বাজে আমার বাসায় যাওয়া হয়। তাছাড়া এমনি দিন 9টা-10টার মধ্যে চলে যায়। তো আমি হিসাব কিতাব করছিলাম, তখন সেইখান থেকে ওই যে মেয়েটা গাড়ি থেকে নেমেছে, আমি প্রথমে মনে করেছি মহিলা, কারণ তার দেহ ছিল বেশ সুঠাম দেহ এবং তার চেহারা দেখা যাচ্ছিল না, ঢাকা ছিল নাকাব দিয়ে, কালো রঙের একটা পোশাক পরা ছিল এবং নাকাবের উপরের অংশ ছিল সাদা। তো সে তখন আমার কাছাকাছি আসলো। তার চোখটা পর্যন্ত ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না, কারণ চোখের উপর পর্যন্ত নাক পর্যন্ত হচ্ছে নাকাব দিয়ে ঢাকা, এবং এক প্রকার পাতলা জাতীয় যে নাকাবগুলো আছে সেই নাকাবগুলো দিয়ে ঢাকা। তো সে আমার কাছাকাছি আসলো, এসে বললো কি যে ভাই মিষ্টি কি কি আছে। তো আমি বললাম আমার দোকানে তো মিষ্টি পাওয়া যায় না, মিষ্টি ওই সামনের দোকানে আছে, আপনি দেখেন ওইখানে গিয়ে পান কিনা। তো তখন সেই মেয়েটি এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো কি যে কি ব্যাপার, কি বলছে। তো তখন ওই লোকটি বললো যে এনার দোকানে এইগুলো ছাড়া কিছু নেই, আর সামনের সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো তখন সেই মেয়েটি বললো যে এগুলো কি জিনিস, দেখতে তো ভালো লাগছে, নিয়ে নাও। তো তারপর আমার কাছে সেই লোকটি বললো কি যে এখানে যা আছে সব দিয়ে দিন। তো অনেকগুলো ছিল, এতগুলো নিয়ে ওনারা কি করবেন। আমি জিজ্ঞেস করলাম যে এত নিয়ে কি করবেন। তারপর সেই লোকটা বললো এত নিয়ে কি করবো, সেটা নিয়ে তোমার এত চিন্তা কিসের, তুমি দাও। তারপর আমি প্যাকেট করলাম। তো প্যাকেট করার শেষে উনি আমার হাতে একটা কয়েন দিল। তো আমি বললাম কি যে কি দিচ্ছেন এটা। তারপর উনি বললো যে এটা অনেক দামি একটা জিনিস, তুমি এটা রাখো। আমি বললাম যে এটা আমি রাখবো কিসের জন্য, আর এটা আমাদের এখানে চলে না, আপনি এটা রেখে টাকা দেন, আপনার এত টাকা হয়েছে। তো তখন সেই মেয়েটি তখন কিছু একটা ইশারা দিয়ে বলল। তারপর সেই লোকটি আমার কাছে এসে আরও 2টা কয়েন দিল, দিয়ে বললো কি যে এগুলোর বেশ দাম আছে, এগুলো স্বর্ণে দিয়ে তৈরি। তো তখন আমি হেসে দিলাম, বললাম যে স্বর্ণ দিয়ে তৈরি, ফাজলামি পাইছেন নাকি, আপনি নিয়ে আর হলে নেন, আর না হলে ফেরত দিয়ে এখান থেকে যান। তারপর মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো। তো মেয়েটি তখন এত সুন্দর করে আমার সঙ্গে বললো যে দেখুন, আমি সত্যি বলছি এগুলো স্বর্ণের তৈরি এবং এগুলো অনেক দাম আছে, আপনি এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এটা দিন, আসলে খুব প্রয়োজন আমার। তারপর আমি আর কি বলবো, মেয়েটি এত সুন্দর করে আমাকে বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেয়েটির চেহারা কোনো কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু সে যে কালো রঙের বোরকা পরা ছিল এবং নেকাব পরা ছিল সাদা রঙের নেকাব। তো এরকম অদ্ভুত জাতীয় জামা পরতে আমি কাউকে কখনোই দেখিনি এই অঞ্চলে। তো আমি মূলত এই অঞ্চলের বাইরে কখনো যাইও নি, খুব কম গিয়েছি। তো বাইরের মানুষজন এরকম পড়তেও পারে, আমার আসলে তেমন ধারণা নেই। আর ওই সময়টাতে আমাদের এখানে বিদ্যুৎ একদমই কম থাকতো, বিদ্যুৎ আমাদের ওই এলাকায় ছিল না বললেই চলে, অনেক বাড়িতে ছিল। আবার বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ থাকতো না রাত্রেবেলা, আমরা হারিকেন কুপি জ্বালিয়ে আমরা কাজ সারতাম। তো তারপর উনি হচ্ছে কি এগুলো নিয়ে চলে গেল। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি ওনাকে সেই জিনিসগুলো দিলাম এবং সেই 2টা কয়েন আমি আমার পকেটে রাখলাম। একদম পাতলা কয়েন ছিল, বেশি মোটাও না বেশি পাতলাও না আবার। তখন আমি সেই জিনিসগুলো রাখলাম, ভাবলাম কি যে যাই হোক উনি বলেছে যেহেতু হয়তো কোনো কিছু এরকম একটা হতে পারে। তো যাক আমি সেটা অবহেলায় এক কোনায় ফেলে রাখলাম আর কি, অন্যান্য কয়েনগুলোর সাথে। তো দামি কয়েন উনি বলে গিয়েছে স্বর্ণের, দেখি সেখানে দোকানে নিয়ে গিয়ে দেখবো। তো আমি জাস্ট খালি এইগুলো গুছায়া সামনের দিকে তাকাইছি, আমি খেয়াল করলাম সে গাড়িও নেই, সে মানুষগুলো যারা আসছিল তারাও নেই। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এত কম সময়ের ভিতরে ওরা যদি যায়ও, যাওয়ার মধ্যে তো শব্দ হবে তাই না, কারণ ওদের গাড়িতে তো শব্দ হওয়ার কথা। আসার সময় যেহেতু শব্দ হয়েছে, যাওয়ার সময় তো শব্দ হবেই। তো কোনো শব্দ মধ্যে কিচ্ছু নেই। আমি দেখলাম জাস্ট খালি মাঝখানে 40 সেকেন্ড পার হয়েছে মেবি, বা সর্বোচ্চ 1 মিনিট পার হয়েছে। 1 মিনিটের ভিতরে ওরা ওই 2টো লোকও নেই, মেয়ে সমেত নেই, আর সেই গাড়িটাও নেই। গাড়িটা গেলে ঘোরাইতে গেলেও তো অন্তত পক্ষে 2-3 মিনিট সময় লাগে চড়তে ঘোরাইতে। তো আমি সামনের দিকে তাকিয়ে দেখি তারা নেই। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, কিরে তারা কোথায়, তারা এরকমভাবে গায়েব হয়ে গেল কিভাবে। আমার মাথায় আসলে তখন কিছু ঢুকছিল না। তো আমি যাক সেগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি করলাম না, আমি চলে গেলাম, সবকিছু গুছিয়ে বাড়ি পর্যন্ত চলে গেলাম। তো তারপর ওই ঘটনা তো ওইদিনকে ঘটে গেল। কয়েন 2টো আমি কোথায় রাখছি সেটা আমার নিজেরও মনে নাই, অন্যান্য কয়েনগুলোর সাথে রাখছি। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক কাটলো। তো আবার পরবর্তী হাট আসলো সপ্তাহখানিক পরে।
তো সেই রাত্রেবেলা সেম একই পরিস্থিতি, আমি প্রায় রাত 11টা 11:30 হবে, ওই মুহূর্তে আমি সমস্ত কিছু গোছাচ্ছি। তো ওই সময় এর আগের দিন যেরকমভাবে গাড়ি নিয়ে বা যেরকমভাবে আসছিল ওরকম কোনো কিছু না, আমি নিচে বসে গোছাচ্ছি, তখন আমার কুপির তেলও প্রায় ফুরিয়ে এসেছে। আমার যে চেরাগ জ্বালিয়েছিলাম সেই চেরাগের তেলও প্রায় ফুরিয়ে এসেছে। তবে হারিকেনের তেল আছে সেটা আমি জানি, তো হারিকেনটা টিপ টিপ করে জ্বলছে। তো ওই মুহূর্তে আমি খেয়াল করলাম যে একজন আমার দোকানের সামনে এসে দাঁড়ালো। তো আমি তাকে বললাম যে মাল সব শেষ, আজকে আর মাল দিতে পারবো না, সব শেষ হয়ে গেছে। তো তখন একটা মেয়ে কণ্ঠ আমাকে বলে উঠলো, আমি যেটা নিতে এসেছি সেইটা তো আছে নাকি? তারপর আমি তাদেরকে তাকিয়ে বললাম, আরে আপনি? তারপর সেই মেয়েটি আমাকে বললো যে হ্যাঁ, আমাকে আপনি মনে রেখেছেন? আমি বললাম যে আপনাকে মনে না রাখার কি আছে, আপনি তো অন্যান্য সকলের থেকে আলাদা, আপনার পোশাক আলাদা, তারপর আপনি কথাও বলেন আলাদা অন্য স্বরে, তো সেই হিসেবে আপনাকে মনে না রাখার কোনো কারণ নেই। আপনি কি আজকেও নিমকি নিতে এসেছেন? সে বললো কি যে ওই যে হ্যাঁ ওইটা, তো মিষ্টি নাকি তার বেশ পছন্দ এবং এটা নাকি তার কাছে বেশ ভালো লেগেছে। আমি বললাম কি যে এটা মোটামুটি ভালো আছে, তবে আপনি না অন্য দোকান থেকে মিষ্টি নিতে আসছেন? তো সে বললো যে অন্য দোকান থেকে নিতে এসেছিলাম, তবে আপনার এটা বেশ ভালো লেগেছে, আপনি বেশ ভালো তৈরি করেন এটা, আমাকে আপনার কাছে যা আছে সবগুলো দিয়ে দিন। তো আমি বললাম যে আজকে টাকা এনেছেন তো, সেদিনকে তো একটা কয়েন দিয়ে চলে গেলেন, সেটা অবশ্য আমি ব্যবহার করিনি, কোথায় রেখেছি তাও জানি না, হয়তো কয়েনগুলোর ভিতরে রয়েছে। তখন সে বলল, আপনাকে গতদিন যা দিয়েছি তার মূল্য অনেক, আপনি ওইটাকে দয়া করে কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে দেখাবেন, তাহলে বুঝতে পারবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি নিয়ে যান, আমি দেখব না। তারপর আমার ভিতরে কোটার ভিতরে আরও বেশ কিছু এরকম মিষ্টি নিমকি ছিল, তখন তাকে আমি দিলাম সেগুলো। তো সে সেই কন্টেনার ধরে নিয়ে গেল, পুরো একটা কন্টেনার ভরা ছিল, সেটা ধরে নিয়ে গেল এবং যাওয়ার সময় আরও 2টা মোহর আমাকে দিয়ে গেল। মোহর জাতীয় একটা জিনিস ছিল, এক প্রকার স্বর্ণ মুদ্রা নিয়ে আমাকে বলতেছে যা। তা আমার তো সেটা বিশ্বাস হয় না। তো তখন সে ওইটা নিয়ে গেল। তো যাওয়ার আগে আমাকে বললেন যে আপনি আর কি কি তৈরি করেন এখানে, আপনার মিষ্টি জাতীয় আর কি কি আছে? তা বললাম যে মিষ্টি জাতীয় তো আর কিছু বানাই না, আপনি যেটা নিয়ে গেলেন আপনি তো সবই নিলেন, এই মিষ্টি নিমকি নিলেন, তারপরে গজা নিলেন, আর এইসব ব্যতীত আমি আর কিছু বানাই না। তবে জিনিসটা খেতে বেশ সুস্বাদু, বিশেষ করে যে গজাটা, এটা গুড় দিয়ে বানানো হয়, আমরা নিজে ঘরে বানাই, বেশ সুন্দর হয়। তো তখন ওই মেয়েটি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আমি আগামী সপ্তাহে আবার আসবো, ঠিক আছে, আপনাকে তো এমনি সময় পাওয়া যায় না। আমি বললাম যে আসলে রাত্রেবেলা এখানে তো আজকে তো হাটের দিন, এই জন্য রাত 11টা 12টা পর্যন্ত থাকা হয়, কিন্তু অন্যান্য দিন আপনি আমাকে সন্ধ্যার পর পর পাবেন। 8টা 9টা বাজলে আমরা চলে যাই বাজার, তখন আস্তে আস্তে চুপ হয়ে যায় বা শান্ত হয়ে যায়, তখন আমরা বাসায় চলে যাই। তখন তিনি বললেন যে আমি তো গভীর রাত ছাড়া আসতে পারি না, তাহলে দেখি আগামী সোমবার তাহলে আমি আবার আসবো, ঠিক আছে। মেয়েটার কণ্ঠটা বেশ সুন্দর ছিল, যা কিনা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি তখন তাকে বললাম যে আপনি যেহেতু রাত্রেবেলায় নেবেন, তাহলে আপনি আমার বাড়িতে আসুন, বাড়িতে আসলে আমি বানিয়ে রাখবো, আপনি সেখান থেকে নিতে পারবেন। আর সব কথা হচ্ছে যে আমি দেখি আপনি যেহেতু জিনিসগুলো দিলেন, আমি দোকানে নিয়ে গিয়ে দেখি জিনিসগুলোর দাম কত। তো তারপর আমি আবার সেই জিনিসগুলো আমার ইসের ভিতরে রাখলাম, যদিও আমার এই 2 দিনে ওনাকে দিয়ে আমার বেশ লোকসান হয়েছে। উনি বেশ ভালোভাবে কথা বলেন, তার ওনার কথা শুনে আমার 2 দিনে বেশ ভালো লোকসানই হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে না, এর পরের বার আসলে টাকা ছাড়া দেওয়া যাবে না। আর এরকমভাবে উনি যে মিথ্যা কথা বলে নিয়ে যাচ্ছে, জিনিসটা আসলে দাম আছে কিনা আমি একটু দোকানে গিয়ে দেখবো। তারপর ওই রাতে আমি ওনাকে দিয়ে উনি চলে গেল, আর আমি তখন এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। এসে পরের দিন আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর আমি টেস্ট করার জন্য আর কি এক স্বর্ণকারের দোকানে দেখালাম। তো তিনি ভালো মতো ঘষে টসে দেখলেন কি যে আরে এ তো পিওর সোনা, তুই এটা পাইলি কই? তাই আমি বললাম যে সত্যি সোনা। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, তার মানে মেয়েটা সত্যি কথাই বলতেছিল। তো আমি বললাম যে এটা পাইছি আমাদের বাড়ির পিছনে গর্ত খুঁজতে গিয়ে ওইখানে পাইছি। ও তখন বললো যে এটা দেখে মনে হচ্ছে অনেক দামি এবং পুরানো, তুই এটা পাইছিস কই? আমি বললাম আরে বললাম না পাইছি, তুই দেখ এটার দাম কত আসে, দেখ বিক্রি করবো। তো আমাদের গ্রামের যে স্বর্ণকারের দোকান, ওনাদের কাছে তো আর বেশি টাকা পয়সা থাকে না। তো উনি বললো কি যে এটার যতটুকু সোনা আছে তাতে করে তোকে আমি 10,000 টাকা দিতে পারবো, এর বেশি না। তো আমার তো এটা শুনে তখন মাথায় হাত, কি আশ্চর্য, আমার কাছে তার মানে 4টা আছে, তার মানে 4টার দাম 40,000 টাকার মতো হবে। তো বললো কি যে 10,000 টাকার মতো দিতে পারবো। তাই বললাম কতটুকু সোনা আছে? ও তখন বললো কতটুকু বুঝি না, তুই 10,000 টাকা নিলে নে, না এটা নিয়ে তুই যা। তো আমি ভাবলাম যে 10,000 টাকা অনেক টাকা, এই টাকা দিয়ে আমি চাইলে ওইখানে দোকানও দিতে পারবো, মানে আমার এখানে চাপড়াটার উন্নত করতে পারবো। আর ওই সময় 10,000 টাকা মূল্যমান বেশ ছিল, স্বর্ণের দামও তখন কম ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই নে। তো তারপর আমি সেই জিনিসটা হচ্ছে 10,000 টাকা দিয়ে ওর কাছ থেকে বিক্রি করলাম। তো নিয়ে আসার পর আমি তো বেশ খুশি, বেশ আনন্দিত। উনি আমার কাছ থেকে হয়তো সর্বমিলে মাল নিছে, হয়তো 1-1.5 হাজার টাকার মাল নিছে।
আর ওই সময় 1,000 টাকার মূল্যমান অনেক বেশি ছিল, তারপরে আমি তাকে দিছি ভরসা করে। আর মেয়েটার কথার ওই টোন শুনে বা তার ভদ্রতা শুনে আমি তাকে দিয়েছি। তো মেয়েটা তো মিথ্যা কথা বলেনি, সত্যি কথাই বলেছে। তো এই মেয়েটা এতটা স্ট্রাগল আমার কাছে এই নিমকি তারপরে এগুলো নিতে আসে কিসের জন্য, সেটা আমি বুঝি না। তো ভাবলাম যে পরবর্তী দিন আসলে তাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি এই স্বর্ণ মুদ্রা আমাকে কেন দিয়ে গেলেন বা এটা কেন কোথেকে পেয়েছেন সে। তো আমি তখন ওই টাকাগুলো নিয়ে বেশ আনন্দিত ছিলাম, বেশ খুশি ছিলাম। আর আমি ওনাকে বলেছি যে উনি আগামী সোমবারে আসবেন বা হাটের দিন, ওই দিনকে আমি এক্সট্রা 2টা কন্টেনার আমি বেশি নিয়ে যাবো ওনার জন্য, যেহেতু ওনার জন্য এত টাকা আমি পাইলাম। আর আরও 3টা মুদ্রা আছে, তো এই মুদ্রা 3টা বিক্রি করলে আরও 30,000 টাকা হবে, তার মানে মেলা টাকা, অনেক টাকা। তো ভাবলাম এইগুলো বিক্রি করে আমি তখন আমার দোকানটা ঠিক করি। তো প্রথম যখন 10,000 টাকা আমি পাইছি, আমি তো বেশ খুশি, এত আনন্দ যে আমি বাড়িতে এসে ওনার জন্য 2 কন্টেনার সেই গজা তারপরে মিষ্টি নিমকি এগুলো তখন বানালাম। ওনার নাকি এগুলো খেতে খুব ভালো লাগে, খুব পছন্দ হয়েছে। তো আমি তখন বাড়িতে গিয়ে বানালাম এবং পরবর্তী সপ্তাহের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর বাকি যে টাকা ছিল, আমার দোকান নেওয়ার কথা ছিল, তো দোকানের অ্যাডভান্স মিলে সমস্ত কিছু নিয়ে ওনারা বেশ দাম বলতেছে। তো যদি দোকান নেই তাহলে আমি হয়তো দিনের বেলাতে তখন চালাইতে পারবো, সকাল থেকে দুপুর পর্যন্ত হয়তো এগুলো বিক্রি করতে পারবো, আবার বিকাল থেকে রাত পর্যন্ত করতে পারবো, তখন হয়তো আমার ইনকাম বাড়বে। আর সামনে আমার সংসার চালাতে হয়, তারপরে সামনে বিয়ে শাদী করতে হবে, সব মিলিয়ে আমার এইগুলো চিন্তা হতে লাগলো যে আমি একটা এরকম একটা চান্স নিয়েই নিই, যেহেতু উনি এরকম বলছে। আর এর পরের দিন আসলে নিশ্চয়ই উনি আরও কিছু মুদ্রা দিয়ে যাবে। তো তখন আমি এক প্রকার লোভে পড়ে গেলাম, তো ওনার জন্য এগুলো বানালাম। তো যাক, পরবর্তী সোমবার আসলো, আমি তার জন্য অপেক্ষা করছি সে কখন আসবে কখন আসবে। রাত তখন 12:30 বেজে গিয়েছে, আমি তখনও বসে আছি। দোকানের মানে বাজারের সকল দোকান বন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে। শেষ যে দোকানটা বন্ধ করবো সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে চলে গেছে। তো আমি তখন মেজাজ টেজাজ খারাপ করে দোকান বন্ধ করে দিব। তো ওই মুহূর্তে একটা আলো আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। তো সেটা হচ্ছে সেই মেয়েটি, তার হাতে একটা আলো, একটা হারিকেন জাতীয় আলো, তবে সেই হারিকেন জাতীয় আলো থেকে সাদা রঙের আলো বের হচ্ছে। সে আমার কাছাকাছি আসলো, এসে আমার দিকে হচ্ছে কি উঁচু করে হারিকেনটা উঁচু করে লাইট মারলো। তো মেয়েটাকে দেখে আমি প্রথমে চমকে গেলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কোনো কিছু। তখন আমি বুকে থুতু নিয়ে বললাম আমাকে তো ভয় পাইয়ে দিয়েছেন। তো আজকে মেয়েটার পরনে ছিল একদম ধপধপে সাদা রঙের পোশাক, এবং তার অন্যান্য দিন তো বোরকা পরা ছিল, তার হাতের অন্যান্য অবয়ব কিছু দেখা যাচ্ছিল না। তো আজকে আমি দেখলাম যে তার শরীর মানে হাতের নিচের অংশ এত পরিমাণ ফর্সা এবং এত পরিমাণ সুন্দর সে, এবং আজকে চোখটাও দেখা যাচ্ছে তার। অন্যদিন তো চোখ দেখা যেত না, চোখ দেখা যাচ্ছে একদম নীল চোখ, মানে তার হাত এবং চোখের অবয়ব দেখেই বোঝা যাচ্ছে যে সে কি পরিমাণ সুন্দরী। তো আমি প্রথম তার দিকে হাত করে তাকিয়ে রইলাম, বললাম যে আপনি তো দেখে মনে হচ্ছে বেশ বড়লোক ঘরের মেয়ে, আপনি এখানে কেন আসেন আমার কাছ থেকে কিনতে এগুলো? তো সে বললো যে তোমার হাতের এই সব জিনিসপাতি আমার কাছে খুব ভালো লাগে, আমি নিয়ে খেয়েছি কয়েকদিন, তো আজকে কি আমার জিনিসপাতিগুলোকে রেডি রেখেছো? তাই বললাম যে হ্যাঁ প্রস্তুত আছে, আপনি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আমি তো অন্যান্য দিন এত পর্যন্ত থাকি না, প্রায় 1টা হবে রাত। তো আমি বলেছিলাম আপনাকে আমার বাসা পর্যন্ত আসতে, এখান থেকে যদি নিয়ে যেতেন ভালো হতো, কিন্তু আমি আপনার জন্য নিয়ে এসেছি। তাই বলে কন্টেইনার 2টো বের করে দিলাম। তো তখন সে আমার ওই আরেকটা বা বাসার কাজ ছিল যেখানে বেশ কিছু চপ এবং সিঙ্গাড়া তখনও ছিল। তো তখন আমাকে বললো যে এর মধ্যে কি আছে? তো আমি বললাম যে এর মধ্যে হচ্ছে ঝাল জাতীয় খাবার, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে গিয়ে আপনার চিংড়ির চপ, আর বেশ কিছু চপ আছে। আমি সব চপের কথা বললাম। তো আমি 4-5 পদের চপ এখানে বিক্রি করতাম। তখন বললো কি যে এই জিনিসগুলো খেতে কেমন? তো আমি বললাম যে খেতে বেশ ভালো, তবে আপনি খেতে পারবেন, দেখুন তো, খেয়ে দেখুন তো। তখন আমি বললাম যে আমি আপনাকে গরম গরম ভেজে দিচ্ছি, এগুলো তো অনেক আগের ভাজা। সে বললো কি যে না, এগুলোই দেখি, তারপর আপনি দেখুন, আমাকে পরবর্তীতে ভেজে দিয়েন, আগে খেয়ে দেখি আমি। তো মেয়েটা পাশে বসলো, পাশে বসে আমি তার হাতে দিলাম। সে তখন খেতে শুরু করলো, সে নাকাপের নিচ থেকেই। তো সে এত দুর্দান্ত ভাবে আমাকে বললো, বাহ কি সুন্দর করে বানিয়েছেন, এরকম জিনিস তো কখনো খাইনি, দেখি আমাকে আরেকটু খাওয়ান তো। তাই বললাম শেষ হয়ে গিয়েছে, তো ভেজে দিতে হবে, আপনি একটু অপেক্ষা করুন, অবশ্য আমার কাছে এখনো কিছু আলুর চপ আছে যেগুলো ভাজতে হবে, তো আমি দাঁড়ান ভেজে দিচ্ছি। তো কিছু কিছু ছিল সেগুলো আমি আবার চুলা জ্বালালাম। তো মেয়েটা সেখানে বসে আছে, বসে গুনগুন করে গান গাইছে। তো আমি তাকে হচ্ছে চেয়ারে বসতে দিলাম, আমি যে চেয়ারে বসতাম। তো যেহেতু সে অনেক বড়লোক ঘরের মেয়ে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল, তো তাকে তার অসম্মান করা যায় না। তো তাকে আমি হচ্ছে কি বসে করলাম। তো সে তখন এখানে বসে বসে গুনগুন করে গান গাইছিল, আর আমি তখন ভাবছিলাম চুলাটা গরম হতে, তেল তো গরম হতে সময় লাগবে, আমি প্রায় সবকিছু গুটিয়ে ফেলেছি, সবকিছু আমি নতুন করে সেট আপ করলাম। তো সে তখন দেখি কি যে মুখের নাকাপটা সরিয়ে হচ্ছে বসে আছে। তো ওইটা আমি প্রথমে খেয়াল করিনি, আমি যখন চপ চুলায় ছাড়লাম, ছেড়ে যখন তার দিকে তাকালাম, তো আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে কোনো মেয়ে মানুষ যে এত সুন্দর হতে পারে। তার দিকে না তাকালে বুঝতে পারতাম না, নাকের গঠন, চোখের গঠন, তারপরে মুখের অবয়ব, চেহারা,
সমস্ত কিছু এত সুন্দর। আর তখন হচ্ছে কি তার ওদিনকে তার চুল খোলা ছিল, চুলগুলো এত সুন্দরভাবে বাতাসে উঠছে, আশেপাশে কেউ নেই, কোথাও কেউ নেই। তখন আমি তার দিকে তাকিয়ে চমকে গেলাম, চমকে গিয়ে প্রায় পিছনের দিকে সরে গেলাম। তো উনি আমাকে বললো যে কি হয়েছে। তো আমি তখন বললাম যে না কিছু না, আসলে আপনাকে আচমকা দেখে একটু চমকে গিয়েছি। মেয়েটা বললো চমকে গিয়েছেন মানে, কেন, চমকে যাওয়ার কি আছে? তো আমি বললাম যে না, আপনি অনেক সুন্দর তো, আর আপনার শরীর থেকে কেমন যেন একটা আলোর মতো কিছু একটা বের হচ্ছে, আসলে এখানে অনেক অন্ধকার তো, কিন্তু আপনার শরীরটা চকচক করছে, এই জন্য বললাম। তো সে আমাকে বললো যে চকচক তো করবেই, আমি তো আর তোমাদের কেউ না, আমি অন্য জায়গা থেকে এসেছি। তো এটা বলার পর তখন আমার কেমন যেন লাগতে শুরু করলাম, বললাম কিছু অন্য জায়গা থেকে, মানে আমি বুঝতে পারিনি। তো সে তখন বললো যে আচ্ছা সব জানতে পারবা তুমি, তুমি আগে দেখো তো এটা কমপ্লিট হয়েছে কিনা, ভাজা হয়েছে। না, বললাম যে হ্যাঁ। তারপর গরম চপগুলো যখন আমি তাকে দিলাম, একটা একটা করে তুলে দিচ্ছিলাম, সে একটা একটা করে খাচ্ছিল এবং এত মজা হয়েছে নাকি, এত টেস্টি হয়েছে। সে বললো কি যে খুবই মজাদার, খুবই সুস্বাদু। আচ্ছা তোমার কাছে এগুলো কি আরও আছে? আমি এগুলো নিয়ে যেতে চাই আমাদের ওইখানে। তো আমি বললাম আমার কাছে না আজকে আর নেই, আসলে এত রাত পর্যন্ত তো থাকে না, যা নিয়ে আসি সব বিক্রি হয়ে যায়, আজকে হাটের দিন তো, তাও অল্প কিছু ছিল। তবে আপনার কি প্রয়োজন? আমি দরকার হলে আপনাকে কালকে এনে দিব। তো সে বললো কি যে কালকে না, তুমি আমাকে আজকেই খাওয়াও। আজকে কিভাবে খাওয়ানো চাই? তো আমি বললাম যে আপনি তো একটা বিপদে ফেলে দিলেন, আসলে এখন বাড়িতে গিয়ে এগুলো আবার নতুন করে তৈরি করা একটু কষ্টসাধ্য বিষয়। আপনি যদি কষ্ট করে আগামীকালকে আসতেন, আপনার জন্য আমি রেখে দিব রাত্রেবেলা, কিন্তু আপনি দিনের বেলাতে আসেন, আপনাকে তখন খাওয়াই। তো সে বললো না, আমরা দিনের বেলাতে আসতে পারি না, আর মানুষের ভিতরে আমরা আসি না। তো আমি বললাম আমিও তো একজন মানুষ, আর আপনি মানুষের ভিতরে আসেন না কেন, ভয় পান? সে বললো না, ভয় পাই না, তবে মানুষরা খুব খারাপ হয়, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ ভালো, এই জন্য আমি তোমার এখানে খেতে আসি, তাছাড়া কোনো কাহিনী নেই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাত্রেবেলা আমি কি আপনার জন্য এখানে থাকবো? 11টা পর্যন্ত আমি থাকতে পারবো, এরপরে চলে যেতে হবে আমাকে, কারণ 10টার মধ্যে বাজার টাজার সব বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো আমি একা একা বসে থাকতে হবে আমাকে। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 11টার দিকে কালকে আসবো, ঠিক আছে। তাই বলে তার সেই কন্টেইনার দুটো নিয়ে এখান থেকে চলে গেল, এবং যাওয়ার সময় আমাকে একটা থলে দিয়ে গেল, এবং মনে হচ্ছিল যে থলের ভিতরে কিছু আছে, এবং আমি থলে খুলে অবাক হয়ে গেলাম। আমি তো এর আগে 4টা নিয়ে খুশি হচ্ছিলাম, থলের ভিতরে দেখি 15-20টা ওরকম কয়েন আর কি। তো তখন আমার একদম আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি। তা আমি ওই মুহূর্তে কী করবো তখন বুঝে উঠতে পারছিলাম না। এরকম একটা কাস্টমার যদি আগে পেতাম, তাহলে হয়তো এতদিনে বড়লোক হয়ে যেতাম। তো আমি সেই কয়েনগুলো পেয়ে অনেক আনন্দিত হয়ে গেলাম, কারণ উনি যে কন্টেইনার নিয়েছে, 4টা কন্টেইনার নিয়েছে ভর্তি গজা, তারপর আরও মিষ্টি জাতীয় খাবার এগুলো। আর হচ্ছে কি সম্ভবত আমি ভাবলাম যে আগামী দিনের বানানোর জন্য হয়তো উনি অগ্রিম দিয়ে গিয়েছে, তো অনেক করে বানাতে হবে। তো আমি তখন অনেক করেই বানানোর সিদ্ধান্ত নিলাম, এবং ওর ভিতরে যে কয়টা কয়েন ছিল, সবকটা কয়েনের মূল্যমান ছিল প্রায় 1-1.5 লাখ টাকার মতো, এরকম হবে আমার ওই স্বর্ণকারের ভাষ্য মতে, তো এরকম হবে আর কি। তো তখন আমি অনেক আনন্দ নিয়ে ওই রাত্রে বাড়িতে ফিরলাম, খুব আনন্দিত ছিলাম, এবং বাড়িতে গিয়ে আমার বোনেরা যারা ছিল, মা ছিল, ওরাই সমস্ত কিছু তৈরি করতো। তো ওদেরকে বললাম যে আগামীকালকে বড় অর্ডার আছে, এরকম করে তুই হচ্ছে গিয়ে আমি মালপাতি এনে দিব, খুব বড় অর্ডার আছে, এগুলো বানাইতে হবে। আর হচ্ছে এক্সট্রা কিছু চপের জন্য এই জিনিসগুলো রাখিস, যাতে করে বিক্রি করার পরে আমি যেন সেগুলো দিতে পারি। তো এক্সট্রা চপগুলো হচ্ছে গিয়ে বানানোর জন্য আমি আলু বেশি করে সিদ্ধ করতে বললাম, তারপরে চিংড়ির চপ, তারপর অন্যান্য রসুনের চপ, আর যেসব চপ আছে সব চপগুলো আমি বানানোর জন্য করলাম। বিশেষ করে ওইখানে আমি খাসির কিমার চপ বানাতাম, মানে হচ্ছে গিয়ে খাসির মাংস বেটে সেটা মাংসের ভিতরে দিতাম, এগুলো বানাতাম। তো এগুলো ওই এমনিতেই বেশি চলতো আমার দোকানে, তবে এটা নাকি ওই মেয়েটা খেয়ে বেশ খুশি হয়েছে, তো তার জন্য বেশি করে বানাতে হবে। তো এর পরের দিন আমি তখন সমস্ত জিনিস হচ্ছে গিয়ে নিয়ে গেলাম আর কি। তো যেহেতু হাটের দিন না থাকলে আমার খুব বেশি বিক্রি হয় না, তো এমনিতেও আমার মাল বেঁচে যায়। তো ওই দিনকে হচ্ছে আমি বানানোর পর প্রায় 11টা পর্যন্ত বসে আছি। অর্ধেক মাল তো আমি বানিয়েছি, আর বাকি অর্ধেকের বেশি মাল আমি এখানে রেখে দিয়েছি মেয়েটার জন্য, যখন আসে উনি বলেছে যে উনি অনেকগুলো খাবেন প্লাস নিয়ে যাবেন। তো ওই রাতে আমি তখন প্রায় 12টা পর্যন্ত বসে রইলাম। তো তার আসার কোনো নামগন্ধ নেই, সে ওইখানে আসেওনি, কোনো কিছু করেনি। তো তার আরও অনেকক্ষণ বসে রইলাম, প্রায় তখন রাত 1টা বাজে। এরকম বসে থাকা যায় নাকি অন্ধকারের ভিতরে? আমার হারিকেনের তেলও তখন ফুরিয়ে এসেছে, বাড়িতে যেতেও এক প্রকার বেগ পেতে হবে। তো ওই 1টা বাজেও মেয়েটা আসলো না। তখন আমার এত পরিমাণ রাগ হলো যে আমি প্রচণ্ড পরিমাণ রেগে মেগে সেই জিনিসগুলো সেখানে প্রায় এরকমভাবে রেখে আমি চলে আসবো। পরে ভাবলাম যে এগুলো রেখলে কী হবে, এগুলো চুরি করে নিয়ে যাবে মানুষজন, আর এটা তো নষ্ট হয়ে যাবে। তখনকার সময় ফ্রিজও ছিল না যেগুলো আমি ফ্রিজে রেখে তারপর খাবো। তো আমার প্রচণ্ড পরিমাণ রাগ হলো তার প্রতি। তো ওই সময়টাতে আমি তখন বাসায় চলে আসলাম।
আমি ওই সমস্ত কিছু নিয়ে বাসায় চলে আসলাম। তো আসার পর ওই জিনিসগুলো তো সব নষ্ট হয়ে গেছে, এগুলো জিনিসগুলো আর রাখার মতো ওয়ে নাই, কারণ বাড়িতেই আমি ফ্রিজে রাখবো নাকি অন্য কোথাও রাখবো সেরকম কোনো অপশনও ছিল না। তো নষ্ট হয়ে গেল সমস্ত জিনিসগুলো। তো আমার তো লোকসান হয়েছে, লোকসান কোনো বিষয় না। তো সে আসলো, সে এসে এরকমভাবে আমাকে বললো যে জিনিসগুলো নিবে, কিন্তু সে নিল না। এটাই মূলত আমার রাগের বিষয়। তো আমি পরবর্তী দিন ভাবলাম যে ও আসলে পরে আমি ওনার সমস্ত জিনিসগুলো ফেরত দিয়ে দিব। উনি আমাকে এরকম এত মালগুলো নষ্ট করালেন, মূলত লোকসানের কোনো বিষয় না, কিন্তু এই যে মালগুলো নষ্ট হলো এগুলো তো অনেকে খেতে পারতো, বা যেহেতু এত কষ্ট করে বানানো হয়েছে, টাকা বেশি হয় না। তো আমি প্রচন্ড পরিমাণ রাগ করলাম। তারপরে পরের দিন ভাবলাম যে আমি আর এরকম কোনো কিছু করবো না, তার জন্য তার সঙ্গে কথাও বলবো না। সে আসলে মানে একটু রাগ হলো আর কি। তো তারপর আমি পরের দিন দোকানে গেলাম, গিয়ে এরকমভাবে বিকালে গিয়ে রাত 9টা বাজে তখন চলে আসবো। তো ওই মুহূর্তে একটা কণ্ঠ আমার কানে ভেসে আসলো, বললো কি যে আজকে তুমি যেও না, আমি আসবো। আমি তখন কাউকে দেখতে পেলাম না, আমি বুঝলাম না যে আজকে যেও না, আমি আসবো, এটা বললো কে বললো। তো তখন আমি কি করব, আমি কাউকে যেহেতু দেখতে পাচ্ছি না, আমি গুটিয়ে টুটিয়ে তখন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো এক প্রকার মাঝ রাস্তায়, রাত তখন 10টা হবে, মাঝ রাস্তায় বাড়িতে যাওয়ার পথে আমি দেখলাম যে রাস্তার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং হারিকেনের আলোটা তখন মারতে খেয়াল করলাম এটা সেই মেয়েটি যেখানে রাস্তার মাঝখানে এরকমভাবে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে আপনি এখানে কেন, আর আপনি না বললেন যে জিনিসটা নেবেন, আপনি নিলেন না, এতগুলো জিনিস নষ্ট হলো, ফেলে দিতে হয়েছে আমার সব। তো সে তখন বললো আমি আসলে দুঃখিত, ওই দিনকে আমি আসতে পারিনি, একটু ব্যস্ততা ছিল, এই জন্য আসলে বুঝতে পারিনি তুমি জিনিসগুলো ফেলে দিয়েছো, নষ্ট হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও, তুমি এখন চলো, গিয়ে আমাকে তুমি খাওয়াবা। তা বললাম কি যে না, আমি আপনাকে এখন কিছু করতে পারবো না, আমি খাওয়াতে পারবো না, আপনি চলে যান এখান থেকে, আর আপনার এই মোহরের থলিটা নিয়ে যান, এটা আমার দরকার নেই, আর এটা অনেক দামি, আমাকে যে 4টা দিয়েছেন সেই 4টায় অনেক অনেক হবে, সেই 4টার দামই অনেক, ঠিক আছে? তো সেগুলো দিয়ে আমার সমস্ত মালের টাকা উঠে যাবে এবং লাভ উঠে যাবে। তো সে আমাকে তখন বললো হ্যাঁ, রাগ করছো কিসের জন্য, রাগ করার কিছু নেই, আমি সত্যি খুবই দুঃখিত। তারপর আমার হাত ধরে বসলো, কি যে বললো কি যে তুমি রাগ করো না, সত্যি আমি আসলে ইচ্ছে করে এরকম করিনি, আমি আসতে পারিনি, তুমি দয়া করে আমার জন্য কালকে আবার বানিয়ে আনতে পারবে? সত্যি আমি কালকে আসবো, আর আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, এমনি মেয়েটা এত সুন্দরী, তারপর আবার এরকম হাত ধরে ফেলেছে, আমার এরকম রিকোয়েস্ট করে বলছে, আমি তো চাষা বসা, মেয়েটার হাত এত মসৃণ এবং সুন্দর যে সে আমার হাতে হাত রাখতে আমি আর তখন কোনো কিছু না করতে পারিনি। তো পরের দিন আমি গিয়ে বললাম যে এরকম বড় অর্ডার আছে, এরকম করতে হবে। তো আমার আম্মা টাম্মা সকলে রেগে গিয়ে বললো যে আগের দিন তো নেয়নি, আজকে নিবে তো? তো আমি বললাম হ্যাঁ নিবে, তুমি বানাও এগুলো। তো অনেক করে বানালাম, ভাবলাম যে উনি নিয়ে যাবে যেহেতু, ওনার জন্য অনেক করে বানিয়ে দিব। তো পরের দিন সন্ধ্যার পরে আমি এরকম বসে আছি, রাত তখন 10টা বাজে, 10:30 বাজে, ভাবলাম 11টা পর্যন্ত থাকবো, আজকে যদি না আসুন ওর সাথে কোনো কথা নেই, উনি এরকমভাবে আমাকে হেনস্থা করছে। তো যাক আমি 11টা পর্যন্ত যখন বসে আছি, বসে এদিকে তাকিয়ে খুঁজছি, তো ওই মুহূর্তে তখন সেই সুঘ্রাণটা আমি আমার পেতে লাগলাম। ওই মেয়েটার গায়ে একটা অন্যরকম ফুলের সুঘ্রাণ আছে, আসলেই টের পাওয়া যায়। তো মেয়েটা অত্যাধিক লেভেলের সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে সত্যি আমি কখনো দেখিনি। তো সে তখন এসে আমাকে বললো যে কি ব্যাপার, তুমি কি বানিয়েছো সমস্ত কিছু? তা বললাম আপনার জন্য মিষ্টিগুলো রেডি করে রেখেছি, তবে চপগুলো গরম গরম ভেজে দিব, তারপর আপনি এগুলো নিয়ে যান, ঠিক আছে? তো সে তখন পাশে বসলো, বসার পর আমি তাকে গরম চপ বানিয়ে দিতে লাগলাম এবং সে খেতে শুরু করলো। আমি তখন 1 কড়াই চপ তাকে বানিয়ে দিয়েছি। তো সে 1 কড়াই চপ একটু একটু করে খেতে লাগলো। পরবর্তী কড়াই হওয়ার আগেই সে ওই 1 কড়াই চপ খেয়ে ফেলেছে। তো এটা দেখে আমার কাছে খানিকটা আশ্চর্য লাগলো, এবং তখন আমি একটু একটু করে বানাতে শুরু করলাম। তো এখানে প্রায় আমি এক হাটে যা বিক্রি করি সেই পরিমাণ চপ আমি তৈরি করলাম ওই রাত্রেবেলা, এবং প্রায় অর্ধেক চপ সে প্রায় একাই খেয়ে ফেললো। এত চপ যে কেউ একা খেতে পারে সেটা আমার আসলে বিশ্বাসে ছিল না। অনেক চপ, তারপরে সিঙ্গারা, আরও ওই জাতীয় জিনিসপাতি যা ছিল সবগুলো সে প্রায় একাই অর্ধেক খেয়ে ফেললো। তার বাকি অর্ধেক হচ্ছে কি আমি তাকে প্যাকেট করে দিলাম, আর যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম সবগুলো প্যাকেট করে দিলাম। তো তখন বললো যে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই জিনিসগুলো খুব ভালো, তাহলে আমি আজকে আসি, ঠিক আছে? আর দেখা হবে আবার পরের দিন আসলে তুমি আমার জন্য আরও কিছু চপ রেডি করে রেখো, আমি সাথে করে নিয়ে যাব। আমি হাটের দিন আসবো, তোমাদের যে হাটের দিন থাকে রাত্রে ঠিক 12টা বাজে আসবো। তারপর চলে গেল উনি। তো আজকে আমাকে আশ্চর্য করলো সেটা হচ্ছে, আমি যখন দেখলাম ওনার হাতের দুটো জিনিসগুলো তুলে দিলাম, ওনাকে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই উনি আমার ঠিক চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। তো এটা দেখে তখন আমি ভয়ে পিছনে পড়ে গেলাম আর কি। তো পেছনে একটু আগুন ছিল, সেই আগুনটা আমার পায়ে এসে লাগলো এবং সেখানটা পুড়ে গেল। তো ওইটা দেখে সত্যি এবার আমি ভয় পেয়ে গেছি, কারণ ভয় পাওয়ারই কথা। উনি কে কোত্থেকে আসছে সেসব বিষয়ে কিন্তু আমি কিচ্ছু জানি না, কিন্তু ওই মেয়েটি এরকমভাবে আমার সামনে অদৃশ্য হয়ে গেল,
এটা তো আসলে অলৌকিক বিষয় একটা, তাই না? আমি তখন ভয়ে ওইখান থেকে চিৎকার দিয়ে বাড়ি পর্যন্ত আমাদের ইসের পাশে একটা বাড়ি আছে, তো এই ঘর পর্যন্ত গেলাম। যাওয়ার পরে ওনারা আমাকে চোখে মুখে পানি ছিটালো, বললো কি হয়েছে। তাই আমি তখন বললাম যে ভয় পাইছি। আমি সত্য বলার সাহস পেলাম না যে কেউ একজন এরকমভাবে আসে আমার এখানে, এসে এখান থেকে এরকমভাবে নিয়ে যায়, এটা বলার সাহস আমি সত্যিই পেলাম না। তো তারপর আমি ওই রাত্রেবেলা তো বাড়িতে গেলাম, আমার ভ্যান এবং এখানে ভাই ছিল, তো ভাই সমেত আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসলো। তো বাড়িতে দিয়ে আসার পর আমি তো পায়ে এমনিতে ব্যথা পেয়েছি, তারপর অসুস্থ। পরের দিন আমি আর যেতে পারলাম না। তো এর পরের দিন ছিল হাটের দিন। তো সেই হাটের দিন আমাকে যেতে হবে, আর আমি যাবো কি যাবো না সেটা নিয়ে আমি তখন চিন্তায় পড়ে গেলাম। কারণ ওখানে যদি যাই তাহলে ওই অদৃশ্য জিনিসটা আবার আসবে আমার কাছে, এবং সে যে কোনো মানুষ না, তখন আমি ঠিক ভালোভাবে বুঝে গিয়েছি তার এর আগের কর্মকাণ্ড, তারপরে আজকের কর্মকাণ্ড। আর এত চপ একসঙ্গে কেউ খেয়ে ফেলতে পারে সেটা আমার আদতেও বিশ্বাস ছিল না, এবং আমি তখন বুঝতে পারলাম যে সে সাধারণ কোনো মানুষ নয়, সে নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা ওরকম কোনো কিছু। আমি প্রচণ্ড ভয় পেলাম। তো আমি হাটের দিন গিয়ে সাধারণত চপ বিক্রি করার জন্য যাই নিয়মিত। তো আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে ভয়ে আমার তখন গিয়ে আমি আমার শরীরে জ্বর চলে আসলো, আমি তখন অসুস্থ হয়ে পড়লাম রাত্রেবেলা। তো প্রথম দিন তো এরকম অসুস্থতায় কাটলো, দ্বিতীয় দিনে আমি বেশ অসুস্থ ছিলাম। তো আমি যে ঘরে ঘুমাতাম সেটা দক্ষিণ সাইডে ছিল, এবং দক্ষিণ সাইডে ওই সময় গরমকাল ছিল যেহেতু, আমি তখন জানালা খুলে রাখতাম যাতে করে দক্ষিণের বাতাস আমার ঘরে ঢোকে। এবং দক্ষিণ পাশের ওই জানালাটা ছিল গিয়ে জঙ্গলের টাইপের জায়গা, একটা ভিটা ছিল, শুনশান ভিটা। তো ওই দিক দিয়ে বাতাস আসতো, আর ভিটার পর মাঠ ছিল, তো সেই তো খোলা ময়দান, যেহেতু মাঠ, বাতাস আসতো খুব। আর আমাদের বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না। তো রাত্রে আমি ঘুমিয়ে আছি, আমার প্রচণ্ড শরীর খারাপ, মোটামুটি গায়ে ভালোই জ্বর আছে, আর পায়ের এখানে তো বেশ পুড়ে ফোসকা উঠে পড়ে গিয়েছে। তো ওরকম একটা পরিস্থিতিতে আমি তখন শুয়ে আছি। তো শুয়ে থাকার মাঝখানে তখন রাত 1:30 কি 2টা হবে, আমার সঠিক আনুমানিক খেয়াল নেই। আর ওই সময় আমাদের ঘড়িও ছিল না যে দেখবো কতটা বাজে। তো আমি তখন শুয়ে আছি, তো আচমকা খেয়াল করলাম জোনাকি পোকার মতো কোনো একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করলো। তবে সেই আলোটা ছিল বেশ তীব্র আলো। জোনাকি পোকার আলো সাধারণত এরকম তীব্র হয় না। তো আমার ওই সময় কেন যেন ঘুম ভেঙে আমি জিনিসটা দেখতে পেলাম। তো আমি খেয়াল করলাম যে কেউ একজন ঘরের ভিতরে আছে আর কি, বা হাঁটাচলা করছে এই পাশ থেকে ওই পাশে। তখন আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দিয়ে ওঠার পরে আমার আম্মা এবং আমার ভাই যারা আছে, ছোট ভাই আছে, বোন আছে, ওনাকে আসলো। আগে এসে বললো যে কি হয়েছে। তো আমি তখন বললাম যে ঘরের ভিতরে কিছু একটা আছে, এবং আমি দেখছি সেটা স্পষ্ট। তো তখন আম্মা বললো যে ওটা তোর মনের ভুল, শুধু শুধু তুই ভয় পাইছিস, এই জন্য মনে হচ্ছে যে ঘরের ভিতরে কেউ আছে। তো আমি তখন ঘুমাই গেলাম। ঘুমাই যাওয়ার পরে সকালে চলে গেল, জানলাটা বন্ধ করে দিয়ে, ঘুম আসছিল না, ঘুমাই গেলাম। তো এর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, ঘুমানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখি কি যে আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে, এবং আমার পায়ে কোনো কিছু একটা করতেছে পায়ের সঙ্গে। এইটা দেখে তখন আমি এত জোরে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার গলা দিয়ে কোনো চিৎকারের শব্দ বের হচ্ছিল না। এই পরিমাণ চিৎকার দিই, গলাটা ফেটে যাওয়ার মতো পরিস্থিতি, কিন্তু গলা দিয়ে কোনো চিৎকারের শব্দ আমার তখন বের হচ্ছিল না। আমি কি করব ভেবে না পেয়ে তখন গেলাম গিয়ে উঠে বসলাম। বসার পর আমি খেয়াল করলাম যে পায়ের কাছে সত্যি কেউ বসে আছে, এবং পায়ে কিছু একটা করছে। তারপর আমি যখন চিৎকার করার কথা চিন্তা করলাম, তখন সে আমাকে ইস দিয়ে মুখে একটা আঙ্গুল দিয়ে চুপ থাকতে বললো আমাকে। তো তখন বাইরে জ্যোৎস্না ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ঘরের ভিতরে কেউ আছে এবং আমার পায়ের কাছে বসে আছে, এবং সেটা তাকে স্পষ্ট দেখা যাচ্ছে আর কি, কিন্তু সে কে সেটা বোঝা যাচ্ছে না। তারপর খানিকক্ষণ বাদে আমার নাকে সেই সুঘ্রাণ আমি টের পেলাম, এবং বুঝলাম সেই মেয়েটি আর কি, যে মেয়েটি আমার দোকানে চপ খেতে আসে বা মিষ্টিগুলো খেতে আসে। তখন আমি আসলে বুঝতে পারলাম যে এটা সেই। তো আমার বুক তখন ধরফর করছিল, আমি চিৎকার করে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। তো ওই সময় আচমকা আমি তখন তাকে বলে উঠলাম যে আপনি কে, এবং আপনি আমার কাছে কি চান? আপনি আমার দোকানে এরকমভাবে এসেছেন, আমি আপনাকে খাইয়েছি, আমাকে দয়া করে মারবেন না বা আমাকে কোনো কিছু করবেন না, আমি ভয় পাচ্ছি। তো মেয়েটি তখন ওই পাশ থেকে ঘুরে এসে আমার পাশে বসলো। বসে আমাকে তখন বলল যে শোনো, আমি সত্যি তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে আসিনি। আসলে মূলত আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, বিশেষ করে মানুষের যেসব মিষ্টি তৈরি করে সেই মিষ্টিগুলো খেতে খুব পছন্দ করি। তো ওই রাত্রেবেলা আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে হচ্ছিল। তো আমি তখন আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বললাম যে একটু মিষ্টি এনে দাও। তখন আশেপাশের দোকানপাট বন্ধ থাকার কারণে আমি তোমাদের এখান থেকে নিতে বলি, এবং দেখি যে তোমার এখানে মিষ্টি জাতীয় কিছু আছে কিনা। তারপর তোমার এখানে এসে ওই মিষ্টিগুলো পাই, যেগুলো কিনা খাবার পর আমার কাছে খুব ভালো লেগেছে। পরে ভাবলাম যে যেহেতু মিষ্টি খাবো, সেহেতু তোমার এখান থেকে নিয়ে যাই। আর অন্যান্য জায়গার মিষ্টি দই সবকিছুই ভালো, তবে তোমার এই জায়গা থেকে আমার বেশ ভালো লেগেছে বলে এরপর থেকে আমি নিজেই আসতাম। সব মিলিয়ে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এরকম মিষ্টি খাইয়েছো প্রতিনিয়ত। আমি বললাম যে সেটা তো আপনি আমাকে টাকা দিয়েছেন সেই জন্য, আর আমি তো জানতাম না
যে আপনি কে, আর আপনি এখানে কিভাবে আসলেন। মেয়েটি তখন আমার দিকে আবার তাকিয়ে বলল যে তারপর আর কি, আমি তো তোমাদের জগতের কেউ না, আমি ভিন্ন জগৎ থেকে এসেছি, আর আমি একটা জিন মেয়ে। এই কথা শোনার পর তখন আমার খানিকটা ভয় পেতে শুরু করলাম, কারণ এতক্ষণ বেশ খুব একটা ভয় লাগছিল না, কিন্তু এখন বেশ ভয় লাগতে শুরু করলো। সে আমাকে বলল যে আমাকে দেখে ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি এসেছিলাম তুমি যে খাবারগুলো বানাও সেই খাবারগুলো খেতে। এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে তোমার কাছে এসেছি, এবং তোমার কাছে এরকম প্রতিনিয়ত এসে খাই, এবং এগুলো আমাদের ওখানে নিয়ে যাই, আমার পরিবারের সকলে খায়, এবং বেশ ভালো লেগেছে ওদের কাছে। তারপরে যখন দেখলাম যে তুমি আমাকে দেখে ভয় পেয়েছো, তোমার শরীরে জ্বর এসেছে, তারপর তোমার পায়ের এই অংশটুকুতে তুমি ব্যথা পেয়েছো, ভাবলাম যে এই সমস্ত কিছু তো আমার জন্য হয়েছে। আমি যদি শুরুতে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতাম, তাহলে হয়তো আজকে তোমার এই পরিস্থিতি হতো না। যার কারণে আমি তোমার কাছে এসেছি তোমার ক্ষতিপূরণ করার জন্য। তারপর আমি খানিকটা স্বাভাবিক হলাম। সে যদি আসলেই ক্ষতি করার হতো, তাহলে নির্ঘাত এতদিনে ক্ষতি করে ফেলতো। আমি তখন বললাম যে তাহলে আপনি আমার কাছে কি চান। মেয়েটি একটু হেসে বলল, আমি তোমার কাছে চাই যে তুমি সবসময় আমাদেরকে এই মিষ্টি খাইয়ে যাও। আমি মাঝে মধ্যেই তোমাদের এখানে আসবো, এবং তোমার এই মিষ্টি অবশ্যই আমি নিয়মিত খাবো, ঠিক আছে? এখন দেখো তোমার পায়ের অনেকটা ঠিক হয়ে গিয়েছে, আর তুমি এই ওষুধটা খেয়ে নিও, ঠিক আছে? সে আমার দিকে একটা শিশি বাড়িয়ে দিল, তার ভিতরে সবুজ রঙের কিছু তরল পানীয় ছিল। তারপর আমি সেটা খেলাম একটু। বললো যে তুমি আগামীকালকে সকাল হতে না হতে সুস্থ হয়ে যাবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আর তুমি তখন জেনে গেলে যে আমি মূলত তোমার ক্ষতি করার জন্য এখানে আসিনি, আমি তোমাকে তোমার ভালো খাবারের জন্য পুরস্কৃত করব। আর তোমাকে যে থলেটা দিয়েছিলাম সেটা তুমি আমাকে ফেরত দিয়ে দিয়েছিলে, সেটা আমি তোমার যে ড্রয়ার আছে, টেবিলের ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছি, তুমি সেখান থেকে সেগুলো নিয়ে ব্যবহার করতে পারো। আর এই জিনিসগুলোর দাম বেশ, তুমি যে দোকান থেকে এই জিনিসগুলো ভাঙিয়েছো সেই দোকানেই তোমাকে ঠকিয়েছে, এগুলো জিনিস এর দাম আরো অনেক বেশি, তুমি অন্য কোনো শহরের দোকানে গিয়ে এগুলো বিক্রি করো। আমি তখন বললাম আমি ওনাকে ছাড়া আর কাউকে চিনি না, আর অন্য কোথাও গেলে তখন আমাকে হয়তো ভুল বুঝবে বা মনে করবে যে আমি এগুলো চুরি করে নিয়ে এসেছি, এগুলো তো আমাদের এখানে চলে না। যার কারণে আমি বিপদে পড়ে যাবো বলেই আমি আর কোথাও যাইনি। ও কম টাকা দিলেও ওর কাছ থেকেই আমি জিনিসগুলো ভাঙিয়েছি। আপনি আমাকে জিনিসগুলো দিয়েছেন, আমি ওর কাছে গিয়ে এর পরের দিন সওদা করব। তারপর আমি আমার যে দোকানটা আছে, অনেকদিনের শখ ছিল যে আমি এই দোকানটা একটু বড় করব, এবং আমার পেছনে যে বড় পাকা করা দোকান আছে সেই দোকানে আমি সবগুলো জিনিস উঠাবো। তারপর সেই পরিমেয়টি আমাকে বলল, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তোমাকে যে পুরস্কারগুলো দিয়েছি আমি তোমাকে আরো দিব। আমাদের ওইখানে এই কটা মিষ্টির বিনিময়ে এই জিনিসগুলোই দিয়ে থাকে, কিন্তু তুমি আমাকে তার থেকে বেশি দিয়েছ, আর তোমাকে হয়তো এই কয়েনগুলো কম দেওয়া হয়েছে, তবে তুমি এগুলো দিয়ে তোমার যে স্বপ্ন আছে সেগুলো তুমি পূরণ করো। আশা করি এগুলোতে তোমার হয়ে যাবে। আর এর পরের শুক্রবার আমি তোমার কাছে আসব, আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং জিনের কয়েকজন সর্দারকে নিয়ে। ওরা তোমার এখানে আসতে চেয়েছে, এবং এখানে এসে ওরা নাকি তোমার এখানে সমস্ত কিছু খাবে, ঠিক আছে? আমি বললাম জি ঠিক আছে, তাহলে আমি আগামী শুক্রবার আমি আমার ওই দোকানটা আমি আজকেই নিয়ে নিচ্ছি কথা বলার জন্য। আমি কথা বলে দোকানটা একদম কমপ্লিট করে ফেলবো, আপনারা আসলে সেদিন আমি আপনাদেরকে খেতে দিব, ঠিক আছে? তারপর ওনারা চলে গেলেন। আমি তাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করলাম তাদেরকে আপ্যায়ন করার জন্য। তারা ওই রাত্রেবেলা চলে গেল। তবে কেন জানি না এই মেয়েটাকে কয়েকদিন ধরে দেখে আমার তার প্রতি একটা অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া চলে এসেছিল। তাকে কেন যেন দেখে ভালো লাগতো, এটা কেমন অনুভূতি আমি বলতে পারবো না, তবে তার প্রতি একটা অন্যরকম টান আমার সবসময় ছিল। এবং এটা জানার পরে যে সে আমাকে হেল্প করেছে, তার প্রতি এই টান এবং ভালোবাসাটা যেন আরো বেশি বেড়ে গেল। আমি অপেক্ষা করতে থাকলাম পরবর্তী শুক্রবারের দিন। মেয়েটা আমার সঙ্গে যেদিন দেখা করতে এসেছিল সেদিন ছিল হচ্ছে শনিবার, তার মানে হাতে আরো 6 দিন সময় আছে। এই 6 দিনের ভিতরে একটা দোকান বাজারের ভিতরে খুঁজে তারপর করতে হবে। তো ভাগ্যক্রমে আমি যে বটগাছের নিচে বসতাম দোকান নিয়ে, তার পাশেই 4-5 দোকান পরে একটা দোকান খালি হয়েছিল। সেটা একদম কোনার সাইডের দোকান, এবং দোকানটা বেশ ভালো বড় এবং পাকা করা। তো আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে টাকা পয়সা গুছিয়ে আমি একটা বড় দোকান নিব এবং সেখানে সমস্ত কিছু প্লেস করব। তো সেই আশাটা শুধুমাত্র সেই পরিমেয়েটার জন্য পূরণ হয়েছে। তো পরিমেয়েটি শুরুতে আমি ভেবেছিলাম যে সে হয়তো কোনো বড়লোক ঘরের মেয়ে, এখানে হয়তো বেড়াতে এসেছে, রাত্রেবেলা ঘুরতে বের হয়, তখন হয়তো আমার এখানে খেতে আসে। কিন্তু সে যখন বললো যে সে পড়ি, তখন তো আমার বুক ধড়ফড় করতে শুরু করেছিল এবং আমি বেশ ভয়ও পেয়েছিলাম। যাই হোক, আমি সেই দোকানটা নিয়ে নিলাম। আর
উনি যে বলেছিল যে অন্য কোথাও গিয়ে যেন সেই জিনিসগুলো আমি বিক্রি করি। আমি সেখান থেকে মোট 10টা কয়েন নিয়ে আমি আমার সেই দোকানে গেলাম, শেখরার দোকানে। তো ওনাকে বলার পর উনি বলল কি যে এগুলো তুই কোত্থেকে পেয়েছিস? আমি বললাম আমাদের ঘরের পেছনে গর্ত খুঁজতে গিয়ে আরো কয়েকটা পেয়েছি। তো তুমি যদি এগুলোর সঠিক দাম না দাও তাহলে এগুলো নিয়ে আমি অন্য জায়গায় যাব। তুমি এর আগে আমাকে ঠকিয়েছো, তোমার কাছে এর আগে একটা কয়েন বিক্রি করেছি, সেই কয়েনের দাম তুমি মাত্র দিয়েছো 10,000, কিন্তু এই কয়েনের দাম আরো অনেক বেশি। আমি জানি এর ভিতরে অনেক স্বর্ণ আছে। সে তখন একটু ইতস্তত করে বলল কি যে দেখ ভাই, তুই আমাদের গ্রামের লোক, আর আমি জানি যে এই জিনিসের দাম বেশি, তুইও জানিস। এর আগে তোকে 10,000 দিয়েছি, সেটার কথা তুই ভুলে যা। আমি এবার কয়েন প্রতি তোকে 50,000 টাকা করে দিব, ঠিক আছে? আর এর জিনিস এর দাম কত হয় সেটা তোর ভাবার দরকার নেই, আমি যা করি করবো। তুই এই জিনিস অন্য জায়গায় নিয়ে বিক্রি করতে গেলে এই জিনিস কিন্তু তুই বিক্রি করতে পারবি না। তো সে তো তোর কাছে 10টা কয়েন আছে, আমি কয়েন প্রতি যে কয় টাকা হয় সে কয়টা তোকে দিব, তবে এখন সব টাকা দিতে পারছি না। তো আমি তখন তার কাছে ওই সবগুলো কয়েন দিয়ে আসলাম এবং সে বললো যে আস্তে আস্তে সে টাকাগুলো দিয়ে দিবে 3-4 দিনের ভিতরে। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো ওইখানের ওই দোকানটা নিলাম, দোকানের সমস্ত কিছু বড় করলাম, ডেকোরেট করলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে দাদি ছিল, আমার দাদি মিষ্টি তৈরিতে বেশ এক্সপার্ট ছিল। তো আমার দাদি হচ্ছে গিয়ে মিষ্টি তৈরি করতে পারতো। তো আমাদের মূলত টাকা পয়সা এবং জায়গার অভাবের কারণে আমি মূলত সেই দোকানে মিষ্টি তুলতে পারতাম না। তো দোকানটা যেহেতু খুব বড় ছিল আর যেহেতু হাতে অনেকগুলো টাকা এসেছে, চিন্তা করলাম যে আমি এই চপ, সিঙ্গাড়া, পুরি বা যা কিছু বিক্রি করি না কেন, পাশাপাশি মিষ্টি তো আমি বিক্রি করি। এর সাথে আমি হচ্ছে গিয়ে এখানে আমি একটা মিষ্টির একটা স্টল রাখবো এবং সেখানে মিষ্টি তৈরি করার যত সরঞ্জাম ছিল, যত প্লেট বাটি যা কিছু ছিল, ডিসপ্লে করার যত জিনিস ছিল সব কিছু আমি বসালাম। এবং ওই বাজারের ভিতরে ওই আমি হচ্ছে গিয়ে সব থেকে বড় করে এত বড় হোটেল দিলাম। তো সকলে দেখে তখন বললো যে কিরে তুই টাকা পয়সা কই পাইলি? তো আমি তার সকলকে টুকটাক এটা ওটা বলে ম্যানেজ করেছি। তো আমাকে যে টাকাগুলো ওই জিনটা দিয়েছে, পরিমেটা দিয়েছে, বা যেভাবেই হোক আমরা এই জিনিসগুলো বিক্রি করে একটা বড় ছোট দোকান এবং সেখানে মাল তোলার মতো সমস্ত পরিবেশ তৈরি করেছি। তো যখন অপেক্ষায় ছিলাম শুক্রবার দিনে, তো শুক্রবার দিনে তারা কয়েকজন জিন মিলে এখানে খেতে আসবে সেটা তারা বলেছে, আর তারা রাত্রে ছাড়া আসেন না এই বিষয় সম্পর্কে তারা আমাকে অবগত করেছে। তো সেহেতু আমি আমার আম্মা এবং সকলকে বললাম যে এরকম এরকম ভালো খাবার রান্না করিস, আর যেহেতু একটা হোটেলই খুলে ফেলেছি তো রাঁধুনির প্রয়োজন ছিল, সেটা আস্তে আস্তে হবে। তো বাসা থেকে রান্না করে ভ্যান ভর্তি করে তখন আমি দোকান পর্যন্ত নিয়ে আসলাম। তো আমি তখন বসেছিলাম, রাত তখন 1টা হবে। আমি যে ক্যাশ কাউন্টার ছিল সেটা বানিয়েছি, ক্যাশ কাউন্টারের সামনে আমি চেয়ার পেতে বসে আছি। তো এই মুহূর্তে খেয়াল করলাম আসমানের উপর থেকে বিরাট বড় একটা বাহন জাতীয় কিছু একটা নিচে নামলো এবং সেই বাহনটা ছিল অদ্ভুত দেখতে, এর আগের যে বাহনটা ছিল তার থেকে একটু ভিন্ন। তার ভেতর থেকে 4-5 জন লোক নামলো। এদের মধ্যে থেকে 2জন লোক এত পরিমাণ লম্বা, তাদের পরনে হচ্ছে গিয়ে কালো রঙের পাঞ্জাবি, মাথায় এক ধরনের মুকুট পরা, মানে কালো রঙের ওই পেঁচানো মুকুট যেটা কিনা কাপড় দিয়ে তৈরি করা, এবং তাদের চোখগুলো একটু অন্যরকম নীলচে বর্ণের। তাদের চেহারার আকৃতি, অবয়ব সমস্ত কিছু ভিন্ন। তার সঙ্গে আরো 2টো মেয়ে আছে এবং সেই মেয়েটি, যে মেয়েটির সঙ্গে আমি আসলে পরিচিত। তো তারা এগিয়ে আসলো, আমি তখন উঠে দাঁড়ালাম। তো তাদেরকে দেখে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম। তো সেই মেয়েটি তখন বলল যে ওদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমাদেরই পরিবারের অংশ এবং আমাদের আশেপাশের লোক, চিন্তা করো না, ও তোমাদের এখানে এসেছে। তো ওই জিনগুলোর মধ্যে থেকে 2জন আমার সঙ্গে হাত মিলালো এবং বললো কি যে ভালো আছেন ভাই আপনি? তো এই কথা শুনে আমি তখন প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু জিনেরা যে আমার দোকানে এসেছে, এখানে এসে খাবার জন্য এসেছে বা আমার সঙ্গে কথা বলতে এসেছে, তো এইটা দেখে তখন আমি খানিকটা সাহস সঞ্চয় করতে পারলাম। আর মেয়েটি যাকে কিনা আমি পছন্দ করি, তার প্রতি একটা অন্যরকম টান আছে আমার প্রতি, কিন্তু তাকে তো আমি সেটা বলতে পারবো না, কারণ সে অন্য জগৎ থেকে এসেছে। আর তাছাড়া সে অনেক বড় লোক, আমার মতো একজন গরিবের প্রেম ভালোবাসা যাই হোক না কেন সে তার সেটা অ্যাকসেপ্ট করবে না। তো আমি সেটা আমার মনের ভিতরেই রাখলাম। তো তারপর তারা এসে খেতে বসলো। তো ওই রাত্রেবেলা, তখন রাত 1টা বাজে, আমার দোকান খোলা আর সমস্ত দোকান বন্ধ বাজারের। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে 2-1টা গাড়ি যায়, আমি দোকান খোলা রেখেছি। তো বাজারের সবাই আসলে আমার দিকে একটু অন্যরকম নজর দিয়ে দেখতো যে আমি কেন রাত পর্যন্ত দোকান খোলা রাখি। ওই ঘটনার পর আরো অনেক পরের ঘটনা আমি সেটা বলছি আস্তে আস্তে। তো তারপর তারা খেতে বসলো। তো প্রথম আমি হচ্ছে কি ওই যে বললাম যে আমার দাদি খুব সুন্দর মিষ্টি বানাতে পারতেন, সেই দাদি মিষ্টি বানিয়েছে, বেশ কয়েক প্রকারের মিষ্টি। আর আমি নতুন দোকানে মিষ্টি উঠিয়েছি আজকেই, শুধুমাত্র তাদের জন্য, বিকালের দিকে উঠিয়েছি। তো বেশ কিছু মিষ্টি বিক্রি হয়েছে, আর স্পেশাল তাদের জন্য সরিয়ে রেখেছিলাম, সেগুলো তাদেরকে আমি খেতে দিলাম। তো পাশাপাশি তারা মিষ্টি খেলো, তারপর সেই মিষ্টি নিমকি, তারপর সেই আর যা যা ছিল প্রত্যেকটা জিনিস আমি তাদের সামনে দিলাম। তো তারা খুব তৃপ্তি করে খেলো। তারপর আমার দাদি হচ্ছে গিয়ে আম্মা এবং দাদি সকলে মিলে খাসির মাংস রান্না করেছিল। তো সব মিলে তাদের অবদানের কারণে এগুলো হয়েছে।
তো আমি সমস্ত কিছু তাদেরকে খেতে দিলাম এবং তারা খুব তৃপ্তি করে খেলো। তো ওই দিন আমি আসলে বুঝতে পারলাম যে জিনেরা আসলে অনেক অনেক খাবার খায় আর কি, তাদের খাবার খাওয়ার চাহিদা অনেক বেশি এবং মানুষের থেকে অনেক বেশি খাবার খায় এবং তাদের পছন্দের খাবারের শীর্ষে রয়েছে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি জাতীয় খাবার তারা খুব বেশি খায় আর কি। তো তারা মিষ্টিগুলো খেলো, এক প্রকার অনেকক্ষণ খাওয়া দাওয়া করে গল্প টল্প করলো এবং আমাদের সঙ্গে গল্প করলো। এবং যাওয়ার সময় সেই জিনগুলো হচ্ছে গিয়ে এসেছিল সাথে করে এবং আরও দুটো পরী মেয়ে এসেছিল। তো তারা বললো যে তোমাদের খাবারগুলো খুব ভালো লেগেছে, এই নাও, এটা তোমার জন্য পুরস্কার। তো তারা যাওয়ার সময় এরকম আধা থলে, মানে একটা ভালো বড় থলে এরকম দিয়ে গেল আমার কাছে, বললো কি যে এতগুলো খাওয়ানোর জন্য ধন্যবাদ, আর আমি তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, এই জিনিসগুলো রাখো, এটা তোমার কাজে লাগবে। তো আমি তাদেরকে বললাম যে দরকার নেই, এটা আপনি নিয়ে যান, আমাকে আসলে উনি অনেক দিয়েছেন, এটাই অনেক যথেষ্ট। তুমি বললো কি যে আমরা তো দেইনি, আমরা তো তোমার এখানে আতিথ্যখানে এসেছি, তো খুব ভালো লাগলো, আর মাঝে মধ্যে আসবো, ঠিক আছে। তো আমি তখন বললাম যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, আপনারা যখনই আসেন না কেন আমার এখানে খেয়ে যাবেন, কিন্তু আপনারা এই যে পুরস্কার দেন যাই দেন এটার কোনো প্রয়োজন নেই। আল্লাহর রহমতে এবং আপনাদের রহমতে দয়ায় আমি খুব ভালো আছি। তো সেহেতু আপনাদের যখন মন চায় আপনারা এখানে আসবেন, এসে খেয়ে যাবেন, ঠিক আছে, সেটা নিয়ে আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। তো যাওয়ার সময় পরিমেয়টি তখন বললো যে তোমরা যাও, আমি পরে আসবো। তো তারপর আমি তার সঙ্গে বসে আছি, আমি তার চেহারা দিকে কেন যেন তাকাতে পারতাম না, কারণ তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা ততক্ষণ চলে এসেছে। তারপর যখন জানতে পারলাম যে সে কোনো আশরাফুল মাখলুকাত নয়, সে ভিন্ন জগতের কেউ, তখন একটু অন্যরকম লেগেছিল, কিন্তু তাতে কিছু করার নেই। তার প্রতি তো আমি তাকে বলতে পারবো না যে আমি তাকে পছন্দ করি বা তাকে আমার ভালো লেগেছে, এটা তো বলতে পারবো না। তো সে যাওয়ার সময় আমাকে বললো যে শোনো, তোমাকে কিন্তু আমি জ্বালাবো, এরপরে আবার আসবো, এবং আজকে তাহলে আমাকে যেতে হবে ওদের সঙ্গে, আর এই নাও তোমার জন্য এটা নিয়ে এসেছি, আমি যখন পরের বার আসবো তোমাকে বলবো যে কবে আসবো, সেদিন তুমি এটা পরে এসো, ঠিক আছে। তো মেয়েটা আমাকে সেই ব্যাগটা দিয়ে চলে গেল। ব্যাগটা ছিল একটা ছালার ব্যাগ, কোনো প্লাস্টিক বা পলিথিন না, একটা ছালা দিয়ে তৈরি। তো সেই ব্যাগটা আমি তখন নিলাম, নেওয়ার পরে আমি খুলে দেখলাম যে সেই ব্যাগের ভিতরে একটা পাঞ্জাবি, সাথে একটা পায়জামা দেওয়া এবং সুগন্ধি আছে একটা, এবং খুব দামি কাপড় সেগুলো মনে হচ্ছিল। তো ততক্ষণে ও চলে গিয়েছে, আমি তার দিকে তাকিয়ে আছি, আমার দিকে হাত নেড়ে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল না তারা। তো এই ঘটনার পরে আমি আসলে আর কখনো পিছিয়ে ঘুরে তাকাইনি। আমার বাড়ির লোকজন আমাকে জিজ্ঞেস করেছে যে এত তাড়াতাড়ি এগুলো কিভাবে করলি। আশেপাশে সকলে আমাকে জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি তুই সব দোকান কিভাবে নিলি, টাকা কোত্থেকে পেলি। তো আমি তখন বললাম যে তোমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো তার সুবাদে সেই সময়টাতে আমি আমার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছি। তারপরে আমার ছোট 2 বোন ছিল, তাদেরকে বিয়ে দিয়েছি। এরপরে আমার বাড়িতে ঘরবাড়ি কাঁচা ছিল, তারপর ঘরবাড়ি তৈরি করেছি। তারপরে আমার দাদি যে মিষ্টিগুলো তৈরি করতো সেগুলো আশেপাশের সমস্ত জায়গায় মানুষের কাছে বিখ্যাত হয়ে উঠলো। যদিও আমার দাদি বছর 4 আগে মারা গিয়েছেন, তো আর বাকি কাজগুলো এখন আমি নিজেই করি, আমি দাদির কাছ থেকে মিষ্টি তৈরি করা শিখেছি। তো এই ঘটনা আজকে থেকে প্রায় 11 বছর আগের ঘটনা, এবং ওই ঘটনার পর থেকে আমার জীবনটা অনেকটা বদলে গিয়েছে। তো আমি সেই পরিমেয়টাকে যে মনে মনে ভালোবাসি, পছন্দ করি, এটা আমি কখনো তাকে বলিনি, কিন্তু তার প্রতি ভালোবাসা, আবেগ, সেই জিনিসটা এখন পর্যন্ত আমার মধ্যে কাজ করে। তাকে আমি পছন্দ করি, সেটা আমি নিজের মধ্যে রেখেছি। তো সে মাঝে মধ্যে আসে, সেসব জিনগুলো মাঝে মধ্যে আসে রাত্রেবেলা। তো তারা যেদিন আসে মূলত আমি সেদিনকে ট্র্যাক করে রাখতাম যে দিনকে তারা আসবে, বা আমি জানতাম যে তাদের আসার সময় হয়েছে। ওই দিনগুলোতে আমি তখন অনেক রাত পর্যন্ত দোকানে থাকতাম, আমি যেতাম না। ওই দিনকে আমি দোকানেই থাকতাম, কারণ ওরা আসবেন, এসে মিষ্টি খাবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে গল্প করবেন। তো ওদের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল আমার, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে আমার। তো মাঝে মধ্যে আসেন, খুব মাঝে মধ্যে আসেন, সবসময় আসেন না, খুব মাঝে মধ্যে তারা আমার এখানে এসে ওই চপ মিষ্টি যা পারেন সেটা খান আর কি। তো সেগুলো আমি সবসময় তাদের জন্য প্রস্তুত রাখি। যখন আসেন তখন ওনারা আমাকে সংবাদ দিয়ে আসেন যে ওনারা আসবেন, তো সে তখন আমি প্রস্তুত রাখি সব মিলিয়ে। তো সব মিলিয়ে তারপরে পরিমেয়টা আমার কাছে মাঝে মধ্যে আসে, এখনও আসে। তো আমি এরপরে বিয়ে করেছি, কিন্তু তার প্রতি সেই ভালো লাগাটা এখন পর্যন্ত আমার আছে। সে আসলে এখন পর্যন্ত আমার কেমন যেন খারাপ লাগে তার দিকে তাকিয়ে, তার সঙ্গে গল্প করতে, কথা বলতে, কিন্তু আমার মনের কথাটা আমি কখনো তাকে বলতে পারিনি বা বলতে পারবো না কখনো হয়তো, কারণ এখন আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে একটা, আর হচ্ছে সেও তো ওইখানে থাকে, আর সে আশরাফুল মাখলুকাত না, ভিন্ন জগতের কেউ। তো এই জন্য মূলত হচ্ছে আমার আর এগুলো নিয়ে আমি আগাইনি, এরকমভাবেই আছি। তো সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু করে এখন আমি বেশ স্বাবলম্বী, শুধুমাত্র সেই জিন পরিবেশের কারণে, এবং তারা এখন পর্যন্ত আমার সঙ্গে সেই বন্ধুত্ব সুলভ আচরণ বা সম্পর্ক রেখেছে এবং খুব মাঝে মধ্যে আসে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটি বেশ ইন্টারেস্টিং ছিল, সেটা আপনারা শুনেছেন। পুরো ঘটনা জুড়ে একটা অন্যরকম মিশক্রিয়া ছিল, যেটা কিনা আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স স্টোরি। মেগাবক্স স্টোরির গল্পগুলো অবশ্যই আপনাদেরকে বিনোদন দিচ্ছে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা আমাদের সেই গল্প পাঠাতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গ্রুপে জয়েন হয়ে যান এখনই এবং আপনাদের গল্প বা আপনাদের ডিসকাশন সবগুলো সেখানে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।